ভারতের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় চোর বিতর্ক। নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী একে অপরকে নিয়ে ছুড়ছেন মারাত্মক অভিযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে কে সত্য বলছে। আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করব, একদম তথ্যভিত্তিক ভাবে। তো চলুন দেরি না করে শুরু করি। সবকিছু শুরু 2018 সালে। রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে অভিযুক্ত করেন। তার দাবি, রাফাল চুক্তিতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং এতে মোদীর হাত রয়েছে। সেখান থেকেই জন্ম নেয় একটি বিখ্যাত স্লোগান, চৌকিদার চোর হ্যায়। चौकीदार चौकीदार जी मैडम, चौकीदार ही चोर है। चौकीदार चोर? उत्तरी क्या बात कर रहा है? लोग चौकीदार ही चोर है। चौकीदार चोर है। ए बाबू, चौकीदार चोर है। शे हो, चौकीदार चोर है। चौकीदार चोर है, चौकीदार चोर है। রাহুলের বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বারবার বলেছেন প্রধানমন্ত্রী মোদী দেশের অর্থ লুটেরাদের সঙ্গে হাত মিলিয়েছেন। শুধু তাই নয়, সংসদের ভেতর বাইরে, জনসভা থেকে প্রেস কনফারেন্স, সর্বত্র রাহুল এই অভিযোগ তুলেছেন। তার যুক্তি, যদি মোদীর কিছু লুকোনো নাই থাকে তাহলে কেন রাফাল ডিল নিয়ে এত গোপনীয়তা? কিন্তু এর জবাবে মোদীও থেমে থাকেননি, তিনিও পাল্টা আক্রমণ করেছেন। নরেন্দ্র মোদীর দাবি, এই সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং দেশের উন্নয়ন রুখে দেওয়ার জন্য কংগ্রেস ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। বরং মোদী তখন একটি প্রচারণা শুরু করেন, मैं भी चौकीदार, অর্থাৎ আমিও প্রহরী। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। এর মাধ্যমে তিনি জনগণকে বুঝাতে চান যে তিনি দেশের সুরক্ষার জন্য একজন সৎ প্রহরী, কোনো চোর নন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রথম অভিযোগ হচ্ছে রাফাল কেস। 2019 সালে সুপ্রিম কোর্টে রাফাল চুক্তি নিয়ে তদন্তের আবেদন খারিজ করে দেয়। 14 ডিসেম্বর 2018 ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত জনহিত মামলা খারিজ করে দেয় এবং সিদ্ধান্ত দেয় যে চুক্তি করার প্রক্রিয়া, মূল্য নির্ধারণ ও পার্টনার নির্বাচন এসব ক্ষেত্রে কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি। আদালত বলেছে তারা ডিসিশন মেকিং প্রসেস খুঁটিনাটি পরীক্ষা করেছে এবং রূপান্তরমূলক তদন্ত বা রবিং ইনকোয়ারি অপ্রাসঙ্গিক বলে বিবেচনা করেছে। পরে 14 নভেম্বর 2019-এ রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। সেই সমস্ত রিভিউ পিটিশনও আদালত দোষহীন ঘোষণা করে খারিজ করে দেয়, কারণ এই রিভিউ পিটিশনগুলো যথেষ্ট ভিত্তিহীন বলে বলা হয়। তবে বিচারপতি কে এম জোসেফ একটি পরীক্ষায় লিখেছিলেন যে যদি কোনো অভিযোগ আইনসঙ্গত প্রক্রিয়া অনুসারে দায়ের করা হয় তাহলে সিবিআই নির্ধারিত প্রক্রিয়ার কাজ করতে পারে, অর্থাৎ মূল রায় নিরূপিত হলেও পুরোপুরি তদন্ত বন্ধ হবে না। 2022 সালে একটি পিল দায়ের করা হয়েছিল নতুন তথ্যের ভিত্তিতে, যেখানে দাবি ছিল মধ্যস্থতাকারীর মাধ্যমে কমিশন দিয়েছে, কিন্তু সেই পিলও সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। পরবর্তী রাহুল গান্ধীর সবচেয়ে বড় অভিযোগ ছিল আদানি গ্রুপের সাথে মোদীর সম্পর্ক। রাহুল গান্ধী পরবর্তী সময়ে দাবি করেন যে মোদী ও আদানি গ্রুপের সম্পর্ক অস্বচ্ছ এবং আদানিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। The Prime Minister is protecting Mr. Adani and the Prime Minister is involved in corruption with Mr. Adani. অনেক বিশ্লেষক ও সংবাদ মাধ্যমে বলেছে যে গৌতম আদানি গ্রুপ বিস্তার ও ব্যবসায়িক সাফল্য মোদীর ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সমান্তরাল ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং এটি ক্রোনিজম সন্দেহের সূত্রপাত করেছে। উদাহরণস্বরূপ, হিডেনবার্গ রিসার্চ 2023 সালে একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা অভিযোগ করে যে আদানি গ্রুপ অস্বচ্ছ শেয়ার লেনদেন, অফশোর ফান্ড ব্যবহার ও অ্যাকাউন্টিং অনিয়ম করেছে। তবে ভারতের বাজার নিয়ন্ত্রক SEBI, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেই রিপোর্টের অনেক দাবিকে প্রতিবেদনমূলক এবং বিভ্রান্তিমূলক বলে উল্লেখ করেছে এবং কিছু দিক খারিজ করেছে। এছাড়া আন্তর্জাতিক যোগাযোগমূলক তদন্ত সংগঠনগুলি দাবি করেছেন যে আদানি গ্রুপ ব্ল্যাক হোল আইল্যান্ড ভিত্তিক ফান্ড ব্যবহার করে শেয়ারের নিয়ন্ত্রণ করেছিলেন, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। কিছু সংবাদ রিপোর্ট বলেছে যে মোদীর রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন বড় প্রকল্পে আদানির অংশগ্রহণ রাষ্ট্রীয় অনুমোদন ও নীতিগত সমর্থন পেয়েছে এবং এই বিষয়টি রাজনৈতিক ও মিডিয়া বিতর্কের কেন্দ্রবিন্দু হয়। পরবর্তীতে রাহুল গান্ধীর সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভোট চুরি, যা নিয়ে এখন পর্যন্ত চলছে নানা তর্ক বিতর্ক। ভারতের শিশু থেকে বয়স্ক সবার মাঝেই এই ভোট চুরির প্রভাব পড়েছে।
রাহুল গান্ধী সরাসরি ইলেকশন কমিশনকে বলেছে তারা মোদী সরকারকে সহায়তা করছে, কিন্তু গণতান্ত্রিক কোন রাষ্ট্রে ইলেকশন কমিশনকে থাকতে হয় নিরপেক্ষ, যেন নির্বাচনে কোনো কারচুপি না হয়। সেখানে ভারতের ইলেকশন কমিশন প্রশ্নবিদ্ধ, যার বিভিন্ন প্রমাণ রাহুল গান্ধী তার অনলাইন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রচারণা করে চলেছে। এবং রাহুল গান্ধী তার টিমের সাহায্যে তিনি প্রকাশ করেছে যে হাইড্রোজেন বোমের মতো বিস্ফোরক তথ্য নিয়ে আসতে চলেছেন মিডিয়ার সামনে, যা ভবিষ্যৎ ভারতের রাজনীতির এক বিশাল ধাক্কা। এখন প্রশ্ন হচ্ছে জনগণ কি ভাবে? বিজেপি সমর্থকরা মনে করেন মোদীকে চোর বলা সম্পূর্ণ রাজনৈতিক নাটক। তাদের মতে মোদী যদি সত্যি চোর হতেন তবে এত বছর ধরে কোনো আইনি প্রমাণ পাওয়া যেত না কেন? অন্যদিকে কংগ্রেস সমর্থকরা বলেন যেখানে বড় বড় শিল্পপতিরা মোদীর ঘনিষ্ঠ, সেখানে দুর্নীতি প্রমাণ প্রকাশ্যে না আসাই স্বাভাবিক। এই বিতর্কে ভারতের মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একদিকে কিছু টিভি চ্যানেল খোলাখুলি বিজেপির পক্ষে অবস্থান নিয়েছে, আবার কিছু স্বাধীন সাংবাদিক রাহুলের দাবিকে গুরুত্ব দিয়েছেন। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত। আসল সত্যটা কে বলছে? ইউটিউবে শত শত চ্যানেল রিসার্চ করে, রাহুল গান্ধীর চ্যানেল রিসার্চ করে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি সব প্রমাণই রাহুল গান্ধীর পক্ষে। হাজার হাজার শত শত ইউটিউবারও রাহুল গান্ধীর পক্ষ নিয়ে কথা বলছে। এরকম অনেক ভিডিও পেয়েছি ইউটিউবে। তাহলে আসলেই কে সত্য বলছে সেটা নির্ভর করছে আপনি কোন বিষয়টি কিভাবে দেখছেন। তবে জনগণের জন্য সবচেয়ে উপযোগী হলো আবেগের রাজনীতি নয়, তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। ভারতে বর্তমানে সবকিছুই চলছে অনলাইন ভিত্তিক, যা সরাসরি প্রমাণ গ্রহণ করে। রাহুল গান্ধী তার সকল কথার পিছনে তুলে ধরছেন প্রমাণ, নিয়োগ করেছে এক বিশাল টিম। সেসব প্রমাণের উপর ভিত্তি করে বলাই যায় যে রাহুল গান্ধী সত্য কথা বলছে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম ভিডিও আমরা নিয়ে আসতে থাকবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।